আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জি9-এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। ডাক্তার সায়ন্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। ধন্যবাদ আপনাকে। এছাড়াও এই আলোচনায় যোগ করে নিতে চাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শিব্বির আহমেদকেও। ডক্টর শিব্বির, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। এছাড়াও এই আলোচনায় একাধিক সময় নানান অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত আর করবেন বিশ্লেষণ। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিরোধী ও ভিন্ন মত দমন, প্রশ্নবিদ্ধ নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা হরণের পাশাপাশি অবাধ লুটপাট আর সম্পদ পাচারের কারণে গণমানুষের মাঝে যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল, তারই বিস্ফোরণ ঘটেছিল 2024 সালের জুলাই ও আগস্ট মাসে। সংগঠিত হয় গণ অভ্যুত্থান, পতন ঘটে এক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার। অভ্যুত্থানের 2 বছর পর আজ প্রশ্ন উঠছে, জনপ্রত্যাশা আর প্রাপ্তির পথে কতটা হাঁটছে বাংলাদেশ? ফ্যাসিবাদ মুক্ত এই দেশে কেউ কি অহেতুক অস্থিরতা সৃষ্টি করছে? প্রধানমন্ত্রীও মনে করেন অহেতুক অস্থিরতা তৈরি করে স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করা হচ্ছে কিনা সেটাও ভেবে দরকার। কিন্তু সেই ভাবনার জায়গায় সরকারি আর বিরোধী দলের নেতাকর্মীদের সাম্প্রতিক ভূমিকা কেমন, সেই প্রশ্ন কি উঠবে? সহজ করে বুঝতে চাই। এছাড়াও দ্বন্দ্ব সংঘাতে জুলাই উদযাপন আর অভ্যুত্থানে ঐক্য অনৈক্যের প্রসঙ্গটিও আনতে চাই নির্বাচিত খবরের টেবিলে। তবে চলুন শুরুতেই প্রধানমন্ত্রীর সে প্রতিবেদনটি দেখে আসা যাক। 5 আগস্ট 2024, সেদিন স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে গণভবন দখলে নেয় ছাত্র জনতা। টানা আন্দোলন আর আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয় জাতি। দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ঐতিহাসিক জুলাই আন্দোলনের নানা ঘটনা প্রবাহের স্মৃতি ধরে রাখতেই তখনকার গণভবনকে জাদুঘরে রূপান্তরের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। সকালে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও সংরক্ষিত নিদর্শন পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গী ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাইমা রহমান। পরে আলোচনা সভায় যোগ দেন তারেক রহমান। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও আসেন দেশি বিদেশি অতিথিরা। এ সময় ন্যায় বিচার চান জুলাই আন্দোলনে স্বজনহারা পরিবার। গণহত্যার ন্যায় বিচারটা পাই, আমাদের এই ভিকটিম পরিবারগুলোর জন্য যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয়। ছেলে মেয়ে যে এই দেশের জন্য যুদ্ধ করে যে দেশের জন্য স্বাধীন করছে, ওইটার জন্য যেন ন্যায্য বিচার পায়, সম্মান পায়, তাদের বিচার যেন হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার কাজ করছে সরকার, কিন্তু কেউ কেউ অহেতুক অস্থিরতা সৃষ্টি করছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। প্রধানমন্ত্রী বলেন, অসম্পূর্ণ, অতিরঞ্জিত ও উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা দুর্বল করে। বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসনকে মেনে নিতে পারে নাই। এদেরই পূর্বসূরিগণ 1975 সালে সংবিধান পরিবর্তন করে দেশে গণতন্ত্রের কবর রচনা করেছিল। 5 আগস্টকে গণতন্ত্রের মাইলফলক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন তার প্রতিটি ঘটনার বিচার হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। দেশের মানুষ মুক্তিযোদ্ধাদের মতোই জুলাই যোদ্ধাদের মনে রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী। আর তাই পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাসের বার্তা পৌঁছে দিতেই প্রতিষ্ঠিত হলো এই জাদুঘর। বৃহস্পতিবার সকাল থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েই মূলত প্রধানমন্ত্রীর এই উপলব্ধি বা মন্তব্যটা আমরা জানতে পেরেছি। ডাক্তার সায়ন্ত, আপনার কাছে থেকে বরং আলোচনাটা শুরু করি। মূলত প্রথমত জানতেই চাইব যে গত 2 বছর ফ্যাসিবাদী বাংলাদেশ
মুক্ত যে বাংলাদেশের কথা বলছি সেটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? এক, দ্বিতীয়ত প্রধানমন্ত্রীর এই বক্তব্যে যেটি এসেছে যে অহেতুক এক ধরনের অস্থিরতা সৃষ্টির তিনি কথা বলছেন, যেটাতে তিনি মনে করছেন যে এটা করে আসলে স্বৈরাচারের পুনরুত্থান বা তার ফিরে আসা বা তার পুনরুজ্জাগরণের কথাকেই বলছেন যে সুগম হতে পারে। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে যে যেই অস্থিরতার কথা আমরা বলছি সেটা হয়তো সাম্প্রতিক সময়ে যেসব আমরা দৃশ্যমান হচ্ছে সেগুলোকেই প্রসঙ্গকে উল্লেখ করে হয়তো তিনি বলেছেন। সেক্ষেত্রে বিরোধী দলের যারা সংগঠন আছে, অঙ্গ সংগঠন আছে এবং একই সঙ্গে তার যা সরকারি দলও যা আছেন, তাদের ভূমিকাটা আসলে কেমন? যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বাংলাদেশে ফ্যাসিবাদের পতন আমাদের বুক ভরে নিঃশ্বাস নেবার একটা সুযোগ তৈরি করে দিয়েছিল। তার আগে 16.5 বছর ফ্যাসিবাদের আমল এবং তারও আগে 2 বছর 111 সরকারের সময় এই দেশে গণতান্ত্রিক বিধিবিধান কোনো কিছু প্রতিপালন করা হয়নি এবং আমরা এইখানে ন্যায়সঙ্গত যে অধিকার সেটা আমরা পাইনি, যারা সরকারের সঙ্গে একমত হয়ে চলতে পারি। সেই বিবেচনায় এই দেশে ভোটের অধিকার হরণ করে নিয়ে গেছে, গুম খুন করেছে, 4000-এর বেশি মানুষকে শুধু রাজনৈতিক কারণে এক্সট্রা জুডিশিয়ালি কিল করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বহু সংখ্যক মানুষকে গুম করে ফেলেছে, শত শত মানুষ গুম হয়েছে, এখনো নিখোঁজ। এই যে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, দেশটাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে এবং এইখানে মানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বলতে ছিল যারা তাদের কথা মতো চলবে তারা খুব স্বাধীন, তাদের পক্ষে যা খুশি তাই লিখতে পারত এবং তাদের প্রতিপক্ষকে যা খুশি তাই বলে চরিত্র হনন করতে পারত, কিন্তু তাদের বিরুদ্ধে বলার প্রতিপক্ষের ন্যায়সঙ্গত দাবির পক্ষে বলাটা সংবাদ মাধ্যমের পক্ষেও সম্ভব হয়ে ওঠেনি। এইরকম একটা পরিস্থিতির দীর্ঘদিন ধরে যে গুম খুন হত্যা রাজনৈতিক নিপীড়ন মানুষের মধ্যে একটা রাগ ক্ষোভ তৈরি হয়েছিল, শুধু বিরোধী রাজনৈতিক শক্তিই নয় সাধারণ মানুষের মধ্যে। মানুষ ন্যায়সঙ্গতভাবে তাদের চাকরি পাওয়া উচিত, তারা চাকরিটা পায়নি, কর্মসংস্থান হয়নি। শুধুমাত্র আওয়ামী লীগের অনুগত পোষ্য তাদের লোকরাই ক্ষেত্র বিশেষে চাকরি পেয়েছে বা কিছু কাজ পেয়েছে। অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, কত ভয়াবহ আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন যে সাম্প্রতিককালে গত মাসে সমাজসেবা অধিদপ্তরে 3য় শ্রেণীর কর্মচারী নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি হয়, সেইখানে 312টা পোস্টের এগেনস্টে সেখানে 12,34,409 জন আবেদন করেছে। তার আগে একটা MLSS পিওন পদে চাকরিতে 8ম শ্রেণী পাশ চাওয়া হয়েছিল, সেখানে 18 জন নিয়োগ হয়েছে, তার মধ্যে 17 জন উচ্চশিক্ষিত। এটি ইন্ডিকেট করে তারা চাকরিও দেয়নি এদেশের ছেলে মেয়েদের। ফলে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা কেন হলো, বেছে বেছে শুধু কোটা করে তাদের অনুগতদের চাকরি দেওয়া, সামগ্রিকভাবে কর্মসংস্থান না হওয়া, একটা উপার্জনের সৎ একটা পথ খুঁজে না পাওয়া, এইসব। ফলে গণঅভ্যুত্থান অবধারিত ছিল, সেটা 2 দিন আগে বা পরে হতে পারত। ওই সময় শেখ হাসিনার একটা বাজে বক্তব্য কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সেটাকে উস্কে দিল। তারপরে 16 জুলাই আবু সাইদ ওয়াসিম সহ 6 জনকে কি নির্মমভাবে হত্যা করলো। বিশেষ করে আবু সাইদের হত্যাকাণ্ডটা সারা বিশ্বকে নাড়িয়ে দিল। একটা নিরস্ত্র যুবক শুধু খালি হাতে প্রতিবাদ করে 2 দিকে হাত বাড়িয়ে সে বলল গুলি করলে করো, প্রতিবাদ জানাচ্ছে খালি হাতে, তার বুক ঝাঁঝরা করে দিল, তাকে শহীদ করে ফেললো। এরপর থেকে এই আন্দোলনের পিছু হটার কোনো সুযোগই ছিল না। আমি নিজেও এটার ওই আবু সাইদের হত্যার পরে তার গায়েবানা জানাজা পড়তে গিয়েছি এবং 17 জুলাই আমাকে বায়তুল মোকাররমের গেট থেকে গ্রেফতার করলো এবং 5 তারিখে এই ফ্যাসিবাদের পতন হওয়ার পরে 6 আগস্ট আমি মুক্তি পেয়েছি। সুতরাং ওই সময়ের যে আকাঙ্ক্ষা এর পরে তৈরি হলো, সেই আকাঙ্ক্ষাটা আমরা পুরোপুরি ধরে রাখতে পারছি না। এই জন্য যে তখন এটা রিয়ালিটিও, তখন হচ্ছে 2টা পক্ষ ছিল। একটা হচ্ছে ফ্যাসিবাদ পতিত গণহত্যাকারী পলাতক ফ্যাসিবাদ গোষ্ঠী, আর তার বিপরীতে ছিল বাংলাদেশের গণতন্ত্রকামী, মানবাধিকার রক্ষার জন্য, গণতন্ত্র উত্তরণের জন্য সকল শক্তি এক প্ল্যাটফর্মে। সেখানে কে বাম কে নাস্তিক
কে ধর্মাশ্রয়ী ধর্ম নিয়ে বাণিজ্যিক রাজনীতি করে, বা কে মধ্যপন্থী, সব কিছুই কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে উঠে গিয়ে সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। বাংলাদেশে এর আগে কোনো আন্দোলন সংগ্রামে আপনি এত ঐক্য দেখবেন না, যে নাস্তিক আর চরম আস্তিক সবাই এক সুরে কথা বলছে আগে ওকে তাড়াতে হবে, পরে আমাদেরটা আমরা দেখব। এই যে এক সুরে সবাই ছিল, পরে সবাই পলিটিক্যাল স্টেক হোল্ডার হিসেবে যে যার জায়গায় আবার চলে গেল। তখন সবাই সবার স্বার্থ চিন্তা করা শুরু করলো, আস্তে আস্তে বিভেদের জাল বিস্তৃত হতে লাগলো। সেই বিভেদের জালের কারণে প্রত্যেকেই লাভবান হতে চায়, তার প্ল্যাটফর্মকে লাভবান করতে চায়, তার রাজনীতিকে লাভবান করতে চায়, তারা শক্তিশালী হয়ে স্টেক হোল্ডার হতে চায়। সেই প্রতিযোগিতার কারণে দায় প্রত্যেকের আছে। এখানে এনসিপির তাদের যে রাজনীতি, তাদের যে ভাষা, তাদের যে আচরণ, সেটা উস্কানিমূলক। জামায়াত ইসলাম তাদের যে কিছু আচরণ, তাদের কর্মসূচি উস্কানিমূলক। তার জবাবে ছাত্রদল যেই ঘটনাগুলো শিক্ষা প্রতিষ্ঠানে যে আবার করলো, সেখানে অনেক বাড়াবাড়ি আছে। ফলে প্রধানমন্ত্রী যেটা উপলব্ধি করেছেন, আমার বিশ্বাস এই উপলব্ধিটা জামায়াতের আমির বা তাদের শীর্ষ নেতাদের মধ্যে আসা উচিত, বা হয়তো আসবে। এই উপলব্ধিটা এনসিপির শীর্ষ নেতৃত্বের মধ্যে আসবে, এবং এই প্রধান তিনটা শক্তি এবং অন্য যারা আছে তাদের মধ্যে শুধু প্রধানমন্ত্রীর যে উপলব্ধিটা, এটা যদি বিস্তৃত হয়, একসঙ্গে সবাই বসে এবং এই অস্থিরতা থামাতেই হবে। একে অপরের উপর দায় না চাপিয়ে, যারা করেছে কম বা বেশি প্রত্যেকের দায় আছে। ফলে শিব্বির আহমেদের কাছ থেকেও তার বিশ্লেষণটা শুনতে চাইবো। নিশ্চয়ই গত 2 বছরের উপলব্ধি তো জানবই, পাশাপাশি ডাক্তার সায়ন্ত যেভাবে বিশ্লেষণ করছিলেন, যে একভাবে যে ঐক্যটা গড়ে উঠেছিল, সেই গত 2 বছরে সে ঐক্যের জায়গায় এতটা ফাটল দেখা দিল কি কারণে? শুধুমাত্র দলীয় স্বার্থের কথা চিন্তা করবে, নাকি সাধারণ মানুষ যারা আছেন, যারা সব কিছু ভুলে এটার সাথে এক হয়েছিল, তাদের দিকটাও বা কেমন করে আমরা বুঝবো? একই সঙ্গে এটাও তো নিশ্চয়ই শহীদ পরিবারের দাবি দাওয়াগুলোও তো আছে, আকাঙ্ক্ষাগুলোও তো আছে। ফলে আমরা এই আলোচনায় শহীদ গোলাম নাফিজের বাবা মোহাম্মদ গোলাম রহমানকেও আলোচনায় যোগ করে নিই। তিনি নিশ্চয়ই আমাদের সাথে যোগ দিচ্ছেন। গোলাম রহমান, আপনি শুনছিলেন ডাক্তার সায়ন্ত তার বিশ্লেষণ করছিল। আমি আপনার কাছে একটু পরেই আসবো, একটু ডক্টর শিব্বির আহমেদের তার বিশ্লেষণটা শুনি, যে শুধু দলীয় স্বার্থের কথা ভাবতে গেলে সাধারণ মানুষের কথা কে ভাববে? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং অনলাইনে যিনি জয়েন করেছেন শহীদের বাবা, এবং যারা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, বিগত ফেসিবাদের আমলের কিছু কথা তো শান্ত ভাই বলেছেন, আমি রিপিট করতে চাই না, যে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, আমাদের রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করেছে, ইভেন আমাদের সামাজিক যে মিল মহব্বত ছিল, একটা সৌজন্যতা ছিল, সেগুলো ধ্বংস করেছে। এবং রাজনীতিতে যে হানাহানি, মারামারি বা প্রতিপক্ষের সাথে আলোচনায় বসা, এ ধরনের যে পরিবেশ, এগুলো নষ্ট করেছিল ফেসিবাদী আমলে একদলীয় একরকম মেরুকরণ করার মাধ্যমে। এবং এই জিনিসটা কিন্তু শুধুমাত্র যে শেখ হাসিনাই বাংলাদেশে প্রথম করেছে তা না, এটা আসলে সিলসিলা তৈরি হয়েছে মুজিব থেকে হাসিনা। মুজিবের সময় আপনি যদি লক্ষ্য করেন যে 73 সালে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ ধরনের নির্বাচন করেছে, যে বিভিন্ন জায়গায় প্রার্থীদেরকে তুলে নিয়ে যেত, তুলে নিয়ে গিয়ে তারপরে এই তার নমিনেশন সাবমিটে করতে দিত না, এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতো। এটা স্বয়ং শেখ মুজিব করেছে, তোফায়েল আহমেদ করেছে, সৈয়দ নজরুল ইসলাম করেছে, জিল্লুর রহমান করেছে, এরকম নেতারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এবং শেখ মুজিব ভোলার আসনে আমাদের বর্তমান যিনি স্পিকার থেকে এখন রাষ্ট্রপতি হলেন, হাফিজ সাহেবের বাবা ডাক্তার আজহারউদ্দিন, ওনাকে এরকম নমিনেশন সাবমিট করতে দেয়নি, তুলে নিয়ে গিয়েছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এই কালচার আমরা দেখলাম 2014 সালে 153 আসনে এরকম ভুয়া নির্বাচন করেছে। এবং এই যে একদলীয় এক ধরনের কালচার তৈরি করা, আর কোনো দলে নাই, কোনো বিরোধী দল নাই, নিজেদের মতো করে একটা গৃহপালিত বিরোধী দল তৈরি করা, এটাও শেখ মুজিব করেছিল, একদলীয় বাকশাল করে, পত্রপত্রিকা মিডিয়ার নিষিদ্ধ করে দিয়ে, এবং সংবিধানের 39 অনুচ্ছেদ বাতিল করে দিয়ে শেখ মুজিব 39 অনুচ্ছেদের 3টা জিনিস ছিল: চিন্তা করার অধিকার, মত প্রকাশের অধিকার, সংবাদপত্রের অধিকার। মত প্রকাশের অধিকার এবং সংবাদপত্রের অধিকারকে বাতিল করে দিয়ে শুধু চিন্তা করার অধিকার রাখছে, যে শুধু চিন্তাই করতে পারবা, বলতে পারবা না, যেটা শান্ত ভাই বলছিলেন কিছুটা, যে আমরা কোথাও কথা বলতে পারি না, একদম দম বন্ধ করা একটা পরিবেশ ছিল। এই সিলসিলাটা মুজিব থেকে হাসিনায় এসেছে। তো আজকাল কেউ কেউ বলার চেষ্টা করে যে হাসিনা খারাপ হলো, মুজিব কিন্তু ভালো, কিন্তু
মুজিব ছিল ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার, হাসিনা তার কিছু কিছু বাস্তবায়ন করেছে। মুজিব নির্বাচন ছাড়াই 73 সালে নির্বাচন করে নির্বাচিত হয়ে তারপর রাষ্ট্রপতি শাসিততে কনভার্ট করলো 74-এর চতুর্থ সংশোধনী দিয়ে, এবং বললো যে এই সংসদ আরও 2 বছর ভোট দিতে হইবে কোনো নির্বাচন ছাড়া, এবং নির্বাচন ছাড়াই শেখ মুজিব নির্বাচিত হয়েছে বলিয়া ধরে নেওয়া হইবে। তার মানে নির্বাচন ছাড়াই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে দিয়েছে। হাসিনা তো ইভেন কিছু মিছি নির্বাচন করেছে। শেখ মুজিবের চেয়ে কম স্বৈরাচার ছিল হাসিনা, শেখ মুজিব আরও নিকৃষ্ট ছিল। সো কোনোভাবে আমরা যদি এই ফেসিবাদের বিলোপ করতে চাই, মুজিবকে হিরো ফিগার বানিয়ে ফেসিবাদের বিলোপ বাংলাদেশে হবে না। যেটা হচ্ছে যে জুলাইয়ে আমাদের যে ঐক্য ছিল, এই ঐক্যটা নষ্ট হয়েছে নানান কারণে। ঐক্য না থাকাটা বা কম থাকাটা অসুবিধার কিছু না, সারা দুনিয়াতে বিপ্লবের পরে তাই হয় যে বিপ্লবের সময় সবাই একসাথে ফেসিবাদকে হটালো, তারপর যার যার দলের এজেন্ডা বা দলের আদর্শ, দলগুলোর মধ্যে কম্পিটিশন, এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে আমরা কি গণতান্ত্রিক রাজনীতির চর্চা করছি নাকি আবার ফেসিবাদী কায়দায় একে অপরের সাথে কাদা ছোড়াছুড়ি করছি? ওইটা হচ্ছে সমস্যাজনক কথা। যদি গণতান্ত্রিক প্রতিযোগিতা হয় এতে আসলে কোনো সমস্যা নাই। এখন জুলাই মাসে এই পুরো মাস জুড়ে আপনি দেখেছেন যেটা প্রধানমন্ত্রী বলেছেন, বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। জুলাই কিন্তু ফোকাসে ছিল না, খুব কম দেখবেন এর ভিডিও ফাঁস হচ্ছে, এর আরেকজনের মন্ত্রীর, একজন এমপির এক জায়গায় মারামারি হচ্ছে, এক জায়গায় গালাগালি হচ্ছে, এক জায়গায় হামলা করা হচ্ছে, চোখ উপড়ায় ফেলা হচ্ছে, আরেক জায়গায় ক্যাম্পাসে হামলা হচ্ছে, এই যে হসপিটালে গিয়ে পেটানো হচ্ছে। জুলাই কিন্তু নাই। মানে জুলাই মাসে কেন, ধরেন ইভেন দুটা রাজনৈতিক দল যদি মারামারিও করে, তারা কেন জুলাইতে করবে? জুলাইয়ে যেখানে তাদের একটা ঐক্য এবং তাদের একটা বড় অর্জন, এটা বিএনপির অর্জন, ছাত্রদলের অর্জন, শিবিরের অর্জন, জামাতের অর্জন, এনসিপির অর্জন, তাহলে এই অর্জনের মাসে যখন হামলা করা হচ্ছে প্রতিপক্ষের কোনো সমাবেশে, যে হামলা করে আলোচনাটা ভিন্ন দিকে নিয়ে যাওয়া, আমি তো এটাকে সন্দেহ করি। আমার তো মনে হচ্ছে এটা এমন কোনো একটা পক্ষ এই ঘটনাগুলো ঘটাচ্ছে যাতে মিডিয়া থেকে এই আলোচনাটা নাই হয়ে যায়। একটা তো ফেসিবাদী যে কালচারাল ফোর্স, তারা কিন্তু নানানভাবে জুলাইয়ে নানান আলোচনা ঢুকানোর চেষ্টা করেছে। আর আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা হামলা করতেছে বা হেলমেট পরে নামতেছে অথবা হসপিটালে গিয়ে হামলা করতেছে অথবা জুলাইয়ের প্রদর্শনীতে হামলা করতেছে, এই রাজনৈতিক দলকে তার যদি পছন্দ নাও হয় সেটা কিন্তু চাইলে 2 মাস পরেও করতে পারতো অথবা 2 মাস আগেও করতে পারতো। জুলাইটাকেই কেন বেছে নিচ্ছে? তার মানে এখানে কোনো ধরনের এজেন্ডা আমার কাছে মনে হচ্ছে আছে, যেটা আসলে খুবই আমাদের কাম্য না। আমরা জুলাই মাসটা জুলাইতেই ফোকাস থাকা উচিত ছিল আমি মনে করি। ডাক্তার শান্তর কাছ থেকে এই বিশ্লেষণটা শুনতে চাইবো নিশ্চয়ই। যেভাবে ডক্টর শিববেশির মধ্যে সন্দেহ খুঁজছে, বিএনপির মাঝে ফ্যাসিবাদের চেহারাও তিনি দেখতে পাচ্ছেন, ইভেন তিনি বঙ্গবন্ধুকে যেভাবে চিত্রায়িত করছেন তাতে বিএনপির যে দৃষ্টিভঙ্গি সেটার সাথে কোনো ধরনের সাংঘর্ষিক হয় কিনা সেই বিশ্লেষণগুলো শুনবো। তবে এই ফাঁকে যেহেতু আমাদের কাছে শহীদ গোলাম নাফিজের বাবা মোহাম্মদ গোলাম রহমান আছেন, তার কাছ থেকেও তার একটু মূল্যায়ন শুনতে চাইব। গোলাম রহমান, সেদিনের সেই ঘটনা, সেই ছবি নিশ্চয়ই এই মুহূর্তে স্মরণ করা বা একজন পিতা হিসেবে সন্তানের যে ছবি আপনার সামনে এসেছিল সেটা নিশ্চয়ই তীব্র যন্ত্রণার অভিজ্ঞতা। কিন্তু তারপরও আমার কাছ থেকে আসলে জানার আগ্রহ যে আপনারা শহীদ পরিবারগুলো গত 2 বছর পর এখনকার বাস্তবতাকে কিভাবে মূল্যায়ন করেন এবং সেই সময়কার যে উপলব্ধি সেটাও যদি আমাকে একটু বর্ণনা করেন। মিস্টার গোলাম রহমান। ধন্যবাদ চ্যানেল ওয়ানকে, যে যেখান থেকে দেখছেন সাধারণ মানুষের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমরা শহীদ পরিবার, আমি বীর শহীদ গোলাম নাফিজের বাবা মোহাম্মদ গোলাম রহমান 2024 সালে 4 আগস্টে ফারাকবির আমার ছেলে শহীদ হন। আসলে এইগুলি যখন দীর্ঘ 2 বছর অতিক্রম হয়ে গেছে, যখন এইগুলি মনে পড়ে যে অকাতরে ছেলেদেরকে জীবন দিতে হচ্ছে একটা সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য, আসলে তাদের একমাত্র ইচ্ছে ছিল যে 17 বছর ফ্যাসিবাদ সরকার যেভাবে দেশকে বিভিন্নভাবে কলুষিত করেছে এবং বিভিন্নভাবে দেশকে ধ্বংস করেছে, সে হাত থেকে রক্ষা করার জন্য সমস্ত ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সব দল মত নির্বিশেষে সেখান থেকে উদ্ধার হওয়ার জন্যই আজকে এই গণ অভ্যুত্থানের পতন হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। তা আমি শহীদ পরিবার হিসাবে আমি একটা কথা বলি যে দীর্ঘ
দেড় বছর তারা যেভাবে শাসন করেছে বিচারের ক্ষেত্রে, আমরা কিন্তু কোনো অগ্রগতি এখন পর্যন্ত পাইনি। মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্বাচন আসে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে অনেক সান্ত্বনা দিয়ে, শহীদ পরিবার, আহত পরিবার এবং তাদের যে সংগঠনের আমরা বিএনপি পরিবার, তারা সমস্ত সাপোর্ট শহীদ পরিবার এবং আহত পরিবারকে দিয়েছে। আমি শহীদ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং একটি কথা বারবার মনে করি, আমরা কিছুদিন আগে 4 জুলাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় একটা মিটিং এর ব্যবস্থা করছে, সবাই শহীদ পরিবার, আহত পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে একটা দোয়ার মাহফিলের ব্যবস্থা করছি। সেখানে আমরা যখন শহীদ পরিবার সব একত্রিত হয় বিচারের জন্য বলি, আমাদের ছেলেদের, যে আমার ছেলে শহীদ গোলাম নাফিস যেভাবে রিকশার করেছিল, এগুলি যখন আমাদের মনে পড়ে, আসলে আমরা বাবা হিসাবে, মা হিসাবে এবং সমাজের যারা গণ্যমান্য রাজনীতিবিদ সবাই, এগুলো বাংলাদেশ বিদেশে কেউ সহ্য করার মতো না। আসলে আমরা চাচ্ছি যে এমন একটা বাংলাদেশ গঠন করা, জনাব মাননীয় তারেক রহমানের নেতৃত্বে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাই যেন ঐক্যবদ্ধভাবে সুন্দর সুশৃঙ্খল একটা বাংলাদেশ গঠন করা হয়। এবং তার পাশাপাশি আজকে আমি এই প্রোগ্রামে ছিলাম, সেখানে একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে তাদের কাছ থেকে যে আমরা আজকে যে গণ অভ্যুদয় 5ই আগস্ট 2026, সরকারি দল হোক, বেসরকারি দল হোক, ছোট রাজনৈতিক দল হোক, আজকে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা আমাদেরকে সম্মান দেবে। আমরা দেশের জন্য সর্বশেষ স্যাক্রিফাইস করছি, এর থেকে কিছু দেওয়ার মতন আমাদের কাছে আর নেই। জি, গোলাম রহমান, আরেকটু বুঝতে চাই আপনি যেই অনুষ্ঠানের কথা বলছিলেন, সম্ভবত রাষ্ট্রপতির সেই অনুষ্ঠানটি আমরা দেখব, সেই ছবিও আমাদের কাছে আছে এবং সেখানে যে একটি ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত, সেখানে রাষ্ট্রপতি যে মন্তব্য করেছে সেই বক্তব্যগুলো আমরা নিশ্চয়ই শুনবো। তবে এই ফাঁকে যদি একটু ছোট্ট করে একটু বলেন যে ঐক্যের মধ্যে ফাটল আপনি দেখতে পাচ্ছেন, কেন এই ফাটলটা তৈরি হচ্ছে বলে আপনার মনে হয়? অনেকে বলতেই পারেন যে হ্যাঁ, এক একটা রাজনৈতিক দলে আলাদা আলাদা দর্শন থাকবে, আলাদা আলাদা পথ থাকবে, ফলে এটাও একটু শুনতে চাইবো। পাশাপাশি আপনি বিচার নিয়ে এক ধরনের আপনার কথাবার্তায় হতাশা পাচ্ছি, সেই হতাশা কেন তৈরি হচ্ছে? ধন্যবাদ। আসলে বিচারের জন্য আমরা সব সময় এনটিএম সরকারের সময় আমরা বারবার বলছি যে আপনাদের শহীদ পরিবার এবং আহত পরিবারকে আপনারা যতটুকু অর্থ আপনাদের দেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বিচারটা যেন পরিপূর্ণ হয় এবং বিচারের ক্ষেত্রে আমাদের কোনো স্থান নাই। আমরা সবাই, সমস্ত বাংলাদেশের শহীদ পরিবার, আহত পরিবার আমরা একসাথেই এই বিচারের জন্য ঐক্যবদ্ধভাবে বিচারের জন্য আমরা অনেক ধরনের সংগ্রাম করেছি, অনেক ধরনের বিচারের জন্য রাস্তায় নেমেছি, কিন্তু আসলে দুঃখের বিষয় আমরা এখন পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি পাইনি। মানে কি করলে দৃশ্যমান কি করলে আপনার মধ্য থেকে বা আপনারা যারা আছেন তাদের মধ্যে থেকে এই সন্দেহের প্রশ্নটা উঠে যাবে? দৃশ্যমান কি দেখতে চান? আজকে দেখেন, মাননীয় 1.5 বছর আজকে যারা 1.5 বছর সরকার ক্ষমতা ছিল, তারা তো কোনো বিচারের অগ্রগতি হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্বাচন আসছে, জনাব তারেক রহমান, আমরা 4 জুলাই আপনারা দেখছেন, 4 জুলাই মাননীয় প্রধানমন্ত্রী একটা নিজের মুখে একটা তারিখ দিয়ে সমস্ত বাংলাদেশের শহীদ পরিবার, আহত পরিবারকে একত্রিত করেছিল এই বিচারের জন্য। যখন আমরা বিচারের জন্য শহীদ পরিবার বারবার একটা কথাই বলি, তখন মনে করো তাৎক্ষণিক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অর্ডার দিয়েছে যে বিচারের জন্য কতটুকু কি অগ্রগতি, তাৎক্ষণিক তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। এবং আমরা বিশ্বাস করি, আমরা শহীদ পরিবার, আহত পরিবার বিশ্বাস করি এই সরকার আমাদের জন্য পজিটিভলি হিসেবে কাজ করবে এবং আমরা বিচারের জন্য সর্বশেষ চেষ্টা করি এবং এই সরকারই আমাদের বিচারের জন্য একমাত্র অবলম্বন।
বিচার হবে আমাদের বিশ্বাস। ওকে ওকে, আপনি এই আশাবাদ রাখছেন। মোহাম্মদ গোলাম রহমান, আপনি থাকুন আমাদের সাথে। আমি একটা বিরতি নিই, বিরতির পর ডাক্তার সায়ন্ত আপনার কাছে থেকে বিশ্লেষণ শুনতে চাইবো। এই যে একজন শহীদ পরিবার, আমরা দেখছিলাম তাকে, একই সঙ্গে তার পাশে যে ছবিটা দেখছিলাম সেটা তার সন্তানেরই ছবি। আমি জানি না তার জন্য এটা তীব্র যন্ত্রণা, তারপরও বাস্তবতা তো, এটা ইতিহাস। আমি বিরতির পর ফিরে এসে বুঝতে চাইবো যে ডক্টর শিববির যেভাবে বিশ্লেষণ করছিলেন যে এই জুলাই মাসে যা ঘটলো তাতে আসলে সন্দেহ করার মতো কিছু আছে কি না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ডাক্তার সায়ন্ত, আপনার কাছে যে বিশ্লেষণী জানতে চাচ্ছিলাম যে এই জুলাই মাসকেই এত ঘটনাবহুল হলো কেন, বিশেষ করে সংঘাতের কথা যদি আমি বলি, যেটাকে নিয়ে আসলে ডক্টর শিববির এক ধরনের সন্দেহ পোষণ করছেন, ফ্যাসিবাদী চরিত্র কারো কারো মাঝে দেখছেন। আমি আমার আলোচনার সময় এই সন্দেহবাদিতার রোগে আক্রান্ত হয়ে আমরা যাতে বিভেদ না বাড়াই সেই কারণেই এককভাবে কাউকে দোষারোপ করে কিছু না বলে আমি বহু পক্ষকেই বলেছিলাম সবারই দায় আছে, সবারই দায়িত্ব আছে, সবারই সংযত হতে হবে, এবং প্রধানমন্ত্রী যেটা আজকে উপলব্ধির কথা প্রকাশ করেছেন সেইভাবে সবাই মিলে যাবে। এখন ডক্টর শিববির একটা সন্দেহবাদিতার দিকে গেছেন, আপনি সেটাকে পিক করেছেন এবং আমাকেও এখন বলতে হচ্ছে। ফলে এইভাবেই আমরা বিভেদটা আসলে বাড়াই। আমরা এই টেবিল থেকে বিভেদ উস্কে দিই, মাঠে সেটারও প্রভাব পড়ে। সবারই দায় আছে। ধরেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেখানে সংঘর্ষটা কি নিয়ে হয়েছিল আপনি নিশ্চয়ই জানেন সংবাদ মাধ্যমের মানুষ হিসেবে। সেইখানে কিছু ছবি টানানোকে নিয়ে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সেটা সংঘর্ষের উপরে। সেই ছবি কাদের? পুরো জুলাই শহীদের ছবি, পুরো জুলাই আহত জুলাই যোদ্ধার ছবি না। জুলাইয়ের মধ্যে আপনি জুলাইয়ের মোড়কে যে একটা চালাকি করেন, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছিল, সেখানে জামায়াতের যারা মৃত্যুদণ্ডের শিকার হয়েছিল, বেসিক্যালি ওইটাকে আমরা মনে করি বিচারের নামে শেখ হাসিনা হত্যাকাণ্ড ঘটিয়েছিল। জামায়াতের নেতাদের এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছিল, এটা একটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ছিল। কিন্তু সেইখানে ওই ছবিগুলোকে জুলাইয়ের মোড়কে এনে তারা উপস্থাপন করে শিবির, এবং একটা চালাকির আশ্রয় নেয়, যেখানে বেগম খালেদা জিয়ার ছবিটা রাখে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি রাখে, নিজামী সাহেবের ছবি রাখে, আলী হাসান মুজাহিদ সহ তাদের দলের যাদের ফাঁসি হয়েছে তাদের ছবি রাখে। এই ছবিগুলা জুলাইয়ে প্রাসঙ্গিক কিনা, এক। দুই হইল, আপনি যদি চান আপনার দলের নেতাদেরটা শুধু দেন, সেটা আপনি করেন। আপনি এই চালাকির আশ্রয় নিতে যান কেন, যেটা বিএনপি পছন্দ করে না বা চায় না যে তাদের নেত্রীর ছবি বা তাদের দলের নেতার ছবি আপনার ওই ছবির সঙ্গে আপনি একাকার করে ফেলেন। বিএনপি এইসব ফাঁসির দণ্ড যখন হয়, বেগম খালেদা যে স্টেটমেন্ট করেছেন, তিনি বলেছেন যে এটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, তাদের বিচারের নামে হত্যা করা হচ্ছে। বিচারের নামে হত্যা করা হচ্ছে সেটা আমিও অনেক টকশোতে বলেছি, এখনো বলছি। কেন বলছি সেটা? বলছি এই জন্য, যথাযথ তদন্ত, যথাযথ প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে শাস্তি দেওয়া হয়নি। এটা একটা আরোপিত শাস্তির ব্যবস্থা তারা তৈরি করেছিল, শাহবাগে একটা মঞ্চ করে আইন পরিবর্তন করতে বাধ্যও করেছিল। তার মানে এই নয় যে এর মাধ্যমে আমরা ওই সার্টিফিকেট কেউ দিয়েছে বিএনপি বা কেউ দিচ্ছে যে এদের ৭১-এ দায় ছিল না। ৭১-এ তারা আল বদরের প্রধান ছিল, ৭১-এ তারা আল শামসের প্রধান ছিল, ৭১-এ তারা রাজাকার ছিল, ৭১-এ এদেশে গণহত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, তার দায় তাদের নিতে হবে, তার অভিযুক্ত। সুতরাং তাদের বিচার প্রক্রিয়া স্বচ্ছ হয়নি, সঠিক হয়নি, সে কারণে এটাকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড বলছি আমরা। কিন্তু ৭১-এর দায়টা ওই জায়গায় থাকবে। সেই ছবিগুলোকে মিশিয়ে আপনি এক জায়গায় এসে ছবি টানাতে যাবেন, ছাত্রদল গিয়ে বলেছে ছবিগুলো সরানোর জন্য, সেইখানে সেটাকে কেন্দ্র করে সংঘর্ষ হলো, এবং সেই রাতে
ছাত্র দলকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে তারা বিজয়ী বীর সেজেছিল। পরের দিন ছাত্র দলের তো একটা রুলিং পার্টি ছাড়াও বৃহত্তম ছাত্র সংগঠন, বাংলাদেশের রাজনৈতিক সংগঠন, তারাও ফিল্ড লেভেলে সবারই তো রক্ত গরম, এক পক্ষ ধাওয়া দিলে আরেক পক্ষ পাল্টা ধাওয়ার প্রস্তুতি নিয়ে দেয়, এটাই দেশের ট্রেডিশন, এটাই হয়েছে। পরে ছাত্রদল গিয়ে আবার ক্যাম্পাস দখল করেছে, তাদের বের করেছে। কিন্তু প্রথম ওই ছবি নিয়ে যখন কথা হলো তখন সেখানে সেন্সিবল আচরণ করলেই তো হতো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান গেছেন প্রোগ্রামে, সেখানে আপনি প্ল্যাকার্ড নিয়ে দলে দলে এসে তাকে এখানে অপ্রস্তুত করা, বিব্রত করা, অসম্মানজনক পরিস্থিতি ফেলবেন, সেটুকু না করেছিল ছাত্রদল। সেটাও নেতা পর্যায়ে কথা বলে সম্মানজনকভাবে সমাধান করা যেত। এখন আপনি একটার পর একটা উস্কানি দিবেন, একটার পর একটা বাজে গালি দিবেন। এনসিপি যেসব গালি দেয়, এনসিপির কিছু কিছু নেতা, এই গালি কোনোভাবে সহ্য করা সম্ভব। ফলে উস্কানি আসে, কিন্তু এখন এর জবাবে এদের কমন একটা ডায়ালগ আছে যে তাহলে কথার জবাবে কি আপনি মারবেন? কথার জবাবে মারা উচিত নয়। এখন কথার জবাবে কি করবে? তার বিরুদ্ধে তাইলে ডিফেমেশনের মামলা করা উচিত, মানহানির মামলা হাসিনার আমলে করা হতো, তার নিন্দা করেছি আমরা। এখন ওইটাকে আপনি বড় করে দেখাবেন, আপনারা চান যে ওর কথার জবাবে মানহানির মামলা হোক, আমরা একটা হাইপ তুলি। এখন তারপরও শীর্ষ পর্যায় থেকে, সরকারের পর্যায় থেকে সহ্য করা হচ্ছে। তৃণমূল পর্যায়ে সব কর্মীরা তো সমান না। এই সব ক্রমাগত উস্কানির ফলে ছাত্রদল হোক বা অন্য দল হোক, তারা কেউ এই ফাঁদে পা দিচ্ছে। ফলে সরকারেরও উচিত তাদের ছাত্র সংগঠন বা অন্য সংগঠনকে সতর্ক করা, যারা যত অসভ্য অশ্লীল কথাই বলুক, এরা যতই উস্কানিমূলক আচরণ করুক, এই ফাঁদে পা দেওয়া যায়। আপনার পয়েন্ট একদম সে কারণে আমি দায়টা সব পক্ষকে দিচ্ছি। ওকে, একদম ক্লিয়ার। তাহলে ডক্টর শিববীর, আপনার ইভেন আরো দুইটা পয়েন্ট আমি বলে রাখি। ছাত্রদল বা অন্যরা এই যে হসপিটালে ঢুকে যে গায়ে হাত তুলেছে, অত্যন্ত জঘন্য অন্যায় করেছে। এই যে হেলমেট পরে মাঠে নেমে গেছে, এই হেলমেট তো আমাদের কাছে ঘৃণিত এক হেলমেট, ছাত্রলীগ হেলমেট বাহিনী বলতাম। সুতরাং এগুলা অন্যায় করেছে। আমি উভয় পক্ষেরই যার যতটুকু দায় সেটা নিয়ে সবার বিপক্ষে শুরু তো বলেছি, এখনো বলছি। কিন্তু এই বিভেদের রাজনীতি এইখানে উস্কে দিয়ে যদি আমরা দেই, তাহলে মাঠে এটা ছড়াবে এবং আরো। ডক্টর শিববীর, কি বলবেন যে জুলাইয়ের মোড়কে আসলে কেউ তাদের রাজনীতি জায়েজ করে? এটা জাস্ট আমি ছোট করে বলি যে মানে প্রথমত হচ্ছে যে একটা দলের যদি কর্মসূচি থাকে, আরেকটা দল সেখানে গিয়ে হামলা করতে পারে না, কোনোভাবেই পারে না। তারা চাইলে নিজেদের মতো আরেকটা কর্মসূচি করতে পারে, সেটা জুলাইয়ের প্রদর্শনী হোক, অন্য কিছু হোক। দ্বিতীয়ত হচ্ছে জুলাইয়ের প্রদর্শনীতে মানে ফেসিবাদের পতনের এই সময়ে ফেসিবাদের আমলে হত্যাকাণ্ডগুলো রিলেভেন্ট কিনা? নিঃসন্দেহে রিলেভেন্ট। আপনার ফেসিবাদের আমলে যত হত্যাকাণ্ড হয়েছে, গুম, খুন, বিচারিক হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ছাইদি সাহেবের রায়ের পরের হত্যাকাণ্ড, তারপরে বিডিআর হত্যাকাণ্ড, সকল হত্যাকাণ্ড যতগুলো গণহত্যা হয়েছে বা ছোট ছোট হত্যাকাণ্ড হয়েছে, গুম খুন হয়েছে, সবগুলোই ফেসিবাদের সাথে রিলেভেন্ট। আমরা যখন ফেসিবাদের পতন উদযাপন করব, ফেসিবাদের পতনকে স্মরণ করব, তখন এই পুরো 17 বছরেই স্মরণ করব। শুধু জুলাই দিয়ে কিন্তু ফেসিবাদের পতন হয় নাই। পুরো 17 বছরের বিএনপি, জামাত সহ সকল বিরোধী দলের নানান আন্দোলন সংগ্রামের আউটপুট হচ্ছে জুলাই। সো জুলাইতে এটা টোটালি রিলেভেন্ট। এবং একটা দলের যখন কর্মসূচি হয়, তখন সে তার দলের নেতাদের যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ছবি রাখবে, বা বিচারিক হত্যাকাণ্ড ক্যাটাগরিতে যাদের হত্যা করা হয়েছে তাদের রাখবে। আমি মনে করি এটা টোটালি রিলেভেন্ট। ছাত্রদল এটা ভুল করেছে, বাড়াবাড়ি করেছে। এটা উপর থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া উচিত ছিল যে তারা যেন এ ধরনের কোনো ধরনের গণ্ডগোল জুলাই মাসে অন্তত না করে। এটা ভুল হয়েছে। এবং যেটা জগন্নাথ হয়েছে যে ইউজিসি চেয়ারম্যানের সম্মান রক্ষা করার দায়িত্ব তো ছাত্র দলের না। ইউজিসি চেয়ারম্যান ছাত্রদলকে নিশ্চয়ই বলেও নাই যে আমার সম্মানটা রক্ষা করো, যে প্লে কার্ড আনতেছে বা কি প্লে কার্ড আনতেছে সেখানে আমার সম্মান রক্ষা করতে হবে। কিন্তু সেখানে যেটা শুনেছি যে নতুন ক্যাম্পাসের দায়িত্ব কি সেনাবাহিনীকে দেওয়া হবে নাকি ওপেন টেন্ডার হবে, এটা নিয়ে বাকবিতণ্ডা ছিল বা ভিন্ন মতামত ছিল। যেটাই হোক, এই যে জুলাই মাসে হামলা হলো, মানে এইটা একটা বড় ঘটনা যে ছাত্রদল, ধরুন রংপুরে ছাত্রদল এসে প্রথমে হামলা করলো, তারপর পাল্টাপাল্টে হামলা হলো, শিবিরও পাল্টা হামলা করলো, তাদেরকে ক্যাম্পাস থেকে তাড়ালো, তারা আবার গেল। এই যে হামলাটার সূচনা হলো, তখনই যদি আমি মনে করি সেন্সিবল বা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে বিএনপির হাইকমান্ড থেকে এই নির্দেশনা দেওয়া দরকার ছিল যে তোমরা কোনো ধরনের অ্যাটাক বা হামলা জুলাই মাসে করবা না। এটা ইভেন এখানে না, এটা যখন হবিগঞ্জে হলো তখনই আসলে বলা দরকার ছিল সারা দেশে নোটিশ জারি করে যে হবিগঞ্জে একটা ছেলে চোখ নষ্ট করে ফেলা হলো। বলা হয়েছে সেখানে যে এনসিপির একজন নেতা বা দুইজন নেতা অনেক অশোভন অশ্লীল কথাবার্তা বলেন বিভিন্ন নেতাদের বিরুদ্ধে, যেগুলো খারাপ, নিঃসন্দেহে নিন্দনীয়। কিন্তু
অ্যাগেন ওটার জন্য এরকম হামলা করে একজন ছেলে চোখ নষ্ট করে ফেলা হয়েছে, তখনই কিন্তু সরকারের পক্ষ থেকে বলা দরকার ছিল ছাত্রদল যুবদলের সব জায়গাতে এগুলো। এটা হয় নাই যে কোনো কারণেই হোক। আর যেটা আজকে হয়েছে তো এটা খুবই জঘন্য হয়েছে, ছাত্রলীগের মতো আচরণ করা হয়েছে। হসপিটালে হামলা, বা যেটা সায়ন্ত ভাইও নিন্দা করলেন, হসপিটালে হামলা, হেলমেট পরে হামলা করা, নানান ইয়ে করা। তো এই জিনিসগুলো মানে আমাদের নিঃসন্দেহে নিন্দা করবার দরকার আছে। আর যারা রাজনীতিতে অশোভন আচরণ করেন, গালাগালি করেন, বা সিনিয়র নেতাদেরকে তুইতকারী করে কথা বলেন, এগুলো তো আমাদের সুস্থ স্বাভাবিক রাজনীতির ভাষা না। তো এই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সহনশীল রাজনৈতিক চরিত্র তৈরি হওয়া দরকার। যেটা আমাদের খুবই দরকার ছিল এই ফেসিবাদের পতনের পরপর, যে আমাদের রাজনীতি কালচারের মধ্যে যে অসহনশীল আচরণ, বক্তৃতা, স্লোগানে যে ধরনের এই ফেসিবাদী এলিমেন্টগুলো ঢুকে গেছে, এইটা দূর করবার জন্য একটা ডিআওমিফিকেশন প্রসেসে আমাদের যাওয়া দরকার ছিল, যেটা জার্মানিতে ডিনাজিফিকেশন প্রসেসের মধ্যে তারা গিয়েছে, যে নাজিদের যেসব স্লোগান, সিম্বল, এগুলো নিষিদ্ধ করা হয়েছিল এবং এগুলো যেন কেউ ব্যবহার না করে। আমরা এখনও স্লোগান মনে করি অমুকের চামড়া তুলে ফেলবো, আমরা অমুককে বাংলাদেশ থেকে বের করে দেবো, অমুকের এখানে থাকার অধিকার নাই, বা জিব্বা কেটে ফেলবো, এ ধরনের নানান র্যাটরিক ইউজ করি যেগুলো ফেসিবাদী এলিমেন্ট। এগুলোর জন্য আমাদের একটা রাজনৈতিক রিএজুকেশন দরকার ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, যেটা আসলে হয় নাই। এই ডিওমিফিকেশন প্রসেসটা আমাদের প্রতিষ্ঠানগুলোতেও দরকার। যে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে টাকা নিয়ে ঘুরে ভিসি হওয়ার জন্য প্রফেসররা, দেখেন আমাদের ইনস্টিটিউশনগুলো কতটা নষ্ট হয়েছে। সে একটা ডিওমিফিকেশন প্রসেস আমাদের রাজনৈতিক কালচার পরিবর্তনের জন্য এবং প্রাতিষ্ঠানিক কালচার পরিবর্তনের জন্য দরকার ছিল। জি, আমি একটু থামাই আপনাকে। আমি গোলাম রহমানকে বিদায় জানানোর আগে তার কাছ থেকে ছোট্ট করে শুনবো, একই সঙ্গে সময় হয়তো পাবো না, হয়তো বিরতি সময় চলে আসবে, এরপরেও আপনার জন্য একটা ছোট প্রশ্ন আছে। আমি বরং গোলাম রহমানের কাছ থেকে ছোট্ট করেও শুনতে চাই তার উপলব্ধিটা কি আসলে। আপনার কি মনে হয় যে জুলাইকে অবলম্বন করে বা জুলাইয়ের মোড়কে কোনো রাজনৈতিক দল আসলে তার রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে? গোলাম রহমান। ধন্যবাদ। আসলে আমরা ওই রকম তো কিছু দেখি নাই। আসলে যার যার ক্রেডিট নেওয়ার জন্য তারা এই জুলাইকে ব্যবহার করছে। আসলে আমরা তো শহীদ পরিবার হিসাবে আমরা দেশের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছি। এর থেকে আর স্যাক্রিফাইস করার মতন আর আমাদের আর জানা নাই। কিন্তু আমি শহীদ পরিবার হিসাবে সবাইকে আহ্বান করব, সবাই যেন সম্মিলিতভাবে এবং সবাই একত্রিতভাবে একটা দেশকে পরিবর্তন করতে পারবে, এবং দেশের জন্য যদি সবাই সহযোগিতা করে এবং নিঃস্বার্থভাবে, তাহলে দেশটা অনেক পরিবর্তন হবে। কারণ আমাদের ছেলেরা যেভাবে রক্ত দিচ্ছে, তাদের রক্তের মূল্যায়নও থাকবে এবং আমরাও সম্মান পাবো, সবাই সম্মান পাবে। একজন নেত্রী বা নেতা, তাকে একজন আরেকজনকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাহলে আমাদের ছেলেরা যে রক্ত দিয়ে দেশকে একটু পরিবর্তন করছে, তারাও অন্তর্পক্ষে একটু শান্তি পাবে, আমরাও শান্তি পাবো। ধন্যবাদ। জি, আপনাকে বিদায় জানানোর জন্য আরেকটা যদি আপনি 30 সেকেন্ডে মন্তব্য করেন, আপনি কি জুলাই শহীদ, মানে যেখানে আপনার সন্তানও আছে, সেই শহীদদের কাতারে এমন কাউকে দেখতে চান কিনা বা তাদের ছবি দেখতে চান কিনা যাদের আসলে আমাদের গৌরবময় স্বাধীনতা যুদ্ধে যারা বিতর্কিত ছিল? আসলে আমরা এত রাজনীতিবিদ না তো, আমরা আসলে এই জায়গাতে এসেছি। আপনাদের অনেক কথা, অনেক রাজনীতি, যারা আমাদের অনেক অভিজ্ঞ রাজনীতি করে, কিন্তু রাজনীতিকে ভাষায় একটা কথা এই শান্তু ভাই বললো যে সবাইকে সম্মান দিতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। এমন কিছু কথা বলা যাবে না যে অসম্মান হয়। আজকে দেখেন, আমরা শহীদ পরিবার, আমরা দেখুন 5ই আগস্টে গণ অভ্যুত্থানের দিবস 2026, যেখানে যে একটা ছোট্ট ঘটনা হয়েছে, এটা মাননীয় মন্ত্রী মহোদয় ক্ষমা চাচ্ছে। তারপরে এটা কত মানুষ মাত্র ভুল হয়, কিন্তু একটা মানুষের ভুলের পরেও যদি সংশোধন না হয়, তাইলে সবাই মিলে যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে পারি। সবারই মন মানসিকতা ভালো থাকতে হবে এবং আমাদের দিকেও তাকাতে হবে। আমরা কিন্তু দেশের জন্য সর্বশেষ স্যাক্রিফাইস করছি এবং আমরা আগামী আমরা সবচেয়ে মনে করে বেশি ত্যাগ স্বীকার করছি, যে আমাদের ছেলেরা যে রক্ত দিছে, এবং আগামী দিনগুলি যাতে সুন্দরভাবে দেশ গঠন করা হয়, সুন্দরভাবে পরিচালিত হয়,
এটাই আমাদের আসলে কাম্য। জি, অসংখ্য ধন্যবাদ গোলাম রহমান, শহীদ গোলাম নাফিজের বাবা আমাদেরকে সময় দিয়েছিলেন। আমি বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আপনাদের দুজনের কাছ থেকে এই প্রসঙ্গটি জানতে চাইব যে শহীদদের কাতারে যাদের বিতর্কিত ভূমিকা তাদেরকে আসলে নিয়ে আসাটা, প্রাসঙ্গিক করাটা আসলে কতটা যৌক্তিক। তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমি খুব বেশি সময় পাবো না। ডক্টর শিবির আহমেদ, আপনার কাছ থেকে নিশ্চয়ই এই বিশ্লেষণটা শুনতে চাইবো, তবে তার আগে ছাত্রদল এবং ছাত্র শিবির গত কয়েকদিনের এবং আজকেও জুলাই উদযাপন নিয়ে নানান জায়গায় যে সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে সেগুলো সম্পর্কে কে কি বলেছে সেটা শুনেই আপনার কাছে আসছে এই প্রশ্নে। হাসপাতালেও কাপুরেশের মতো এই সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে 3টা গ্রুপ হাসপাতালে কাপুরের সাথে হামলা করেছে। একটা হচ্ছে ইসরায়েল, 2 নম্বর হচ্ছে ছাত্রলীগ, 3 নম্বর হচ্ছে এই সন্ত্রাসী ছাত্র দল। আমার ভাইদের উপর হামলা করো, বোনদের উপর হামলা অব্যাহত রাখো। আমরা ছাত্রলীগের যে পরিণতি করেছিলাম তার চেয়ে ভয়াবহ পরিণতি আমরা তোমাদের করবো। আর ছাত্রদল যদি সন্ত্রাসী কার্যকলাপ করতো, ছাত্রদলের যে অবস্থান, আমরা 17 বছর নির্যাতনের শিকার হয়েছি। আমরা তো পিছু হটিনি, আমরা আতাতও করিনি, আমরা হেলমেটের তলেও যাইনি। শিবির মনে করে যে আমরা সন্ত্রাসী, তাহলে ভালো। আমরা সন্ত্রাস করে সাধারণ শিক্ষার্থীদের সাথে আসি, মিশে আছি, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে মুভমেন্ট করছি, আর তারা সন্ত্রাস করে পিটিয়ে একদিন পর আর নেই। ছাত্রলীগ তো যাওয়ার পরে দায়িত্বটা ছাত্র শিবিরের কাঁধে দিয়ে দিচ্ছে। আমরা আসলে ঐক্যবদ্ধ রয়েছি এবং প্রত্যেক ছাত্র সংগঠনগুলো এটা নিন্দা জানিয়েছে। শিবির আহমেদ, এই তো দেখলেনই হুঁশিয়ার হুঙ্কার একে অপরের দিকে দায় চাপানো, কিন্তু এই প্রশ্নটাও তো নিশ্চয়ই আসে যখন দুই পক্ষ সামনাসামনি আসে, যেটাকে বলছিলাম যে ধরেন এই জুলাই শহীদদের কাতারে কি করে আসলে তারা আসেন যারা আসলে 71 সালে ভীষণ রকমের 71 সালের শহীদরা এখানে রিলেভেন্ট না হতে পারে। আমি বলছি যাদের ভূমিকার কথা বলছি, তারা তো বিতর্কিত ভূমিকা, তাদের আমি নিশ্চয় অস্বীকার করার উপায় না। আমি যেটা বলেছিলাম আগেও, যে আপনি যখন ফেসিবাদের আমলের নির্যাতন, নিপীড়ন, জুলুম, হত্যাকাণ্ড, আপনি ফেসিবাদের সময়কার ঘটনা হিসাব করতে গেলে নিশ্চয়ই আপনি 71-কে ভুলে যাবেন না। না, 71-কে ভুলার দরকার নেই। 71 যখন আসবে আপনি 71-এর বয়ান দিবেন, আলাপ করবেন, সেটা আলাপ হবে। কিন্তু ফেসিবাদের সময়ের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেই হত্যাকাণ্ডগুলো অবশ্যই ফেসিবাদের হত্যাকাণ্ড এবং ফেসিবাদের আমলের করা জুলুম, নিপীড়নের চিত্র। সুতরাং আপনি যখন ফেসিবাদের আমলে হত্যাকাণ্ড হয়েছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে, এটাকে আপনি অস্বীকার করবেন তার উপর জুলুম করা না? অবশ্যই জুলুম করা হয়েছে। তাহলে এটা তো ফেসিবাদের একটা জুলুম, নিপীড়ন। খালেদা জিয়াকে অবৈধভাবে একটা দুর্নীতির মামলা দিয়ে, মিথ্যা দুর্নীতির মামলা দিয়ে তাকে বছরের পর বছর হেনস্থা করা হয়েছে, জেল দেওয়া হয়েছে, চিকিৎসা নিতে দেওয়া হয় নাই। তারেক রহমান নির্বাসনে ছিলেন, সালাউদ্দিন সাহেব শিলংয়ে ছিলেন। এগুলো সবই ফেসিবাদের সময়ের নির্যাতন, নিপীড়ন। কিন্তু আবার একই সাথে তারা একটা দলে বিলং করেন। তো তাদের দল যখন আলাপ করবেন, তারা তাদের মতো করে ফেসিবাদের সময়ের নির্যাতন, নিপীড়নগুলো তুলে ধরবেন। আমি মনে করি না এতে কোনো সমস্যা আছে। স্টেট হেডের বক্তব্যে তো আমরা দেখি স্পষ্ট করেই তিনি এই যে অভ্যুত্থান তার পুরো কৃতিত্বটাই দেন সাধারণ শিক্ষার্থীদের, সাধারণ মানুষদের, সাধারণ মায়েদের, বাবাদের। সেখানে তো তিনি কাউকে ইন্ট্রিগেট করেন না তার দলের। এখানে কি কারণে জামাতে ইসলাম তাদের নেতাদেরকে ইন্ট্রিগেট করে? কোনটা? জুলাইয়ের অবদানের জন্য না, জুলাইয়ের অবদানের জন্য তো জুলাইয়ের অবদান, যে ফেসিবাদের পতনের যে অবদান, সেটার জন্য সাধারণ ছাত্র জনতা, গণমানুষ সবাই অংশগ্রহণ করে। যেটা তো সবাই বলে, বিএনপিও বলে, জামাতও বলে, বা ছাত্রদল, ছাত্র শিবির সবাই বলতেছে যে এখানে আমাদের শহীদরা হচ্ছে এটার মেইন কন্ট্রিবিউট করেছে। সাধারণ জনগণ, নারী পুরুষ সবাই নেমেছে রাস্তায়, আন্দোলন করেছে। এটার সাথে তো এই ক্রেডিট দেওয়ার ইস্যুজ আসছে না। এখানে আলোচনা আসছে ফেসিবাদের সময় নির্যাতন, নিপীড়নের চিত্র। আপনি যখন একটা এই প্রদর্শনী করেন, তখন সকল নির্যাতন, নিপীড়নের প্রদর্শনী এর মধ্যে আসে এবং আসতেই হবে। এটা এই ফেসিবাদের সময় নিপীড়নের চিত্র। সুতরাং এটা নিয়ে যদি কোনো দলের মনে করে যে আমি সেটা করব না, তারা না করতে পারে। ধরেন ছাত্রদলও একটা জুলাই এই প্রদর্শনী করতেছে ফেসিবাদের নিপীড়নের, সেই প্রদর্শনীতে তারা যদি মনে করে যে না, জামাতের যাদের উপর নিপীড়ন হয়েছে তাদের কথা আমরা রাখবো না, তারা না রাখতে পারে, এটা তাদের দলের ব্যাপার। কিন্তু জামাত যখন করবে বা শিবিরের কেউ যখন করবে, তখন সে তার দলেরগুলোও রাখতে পারে। তো এটা নিয়ে আমার মনে হয় না জামাতকে কি রাখতেছে নিপীড়ন হিসাবে, এটা নিয়ে ছাত্রদলের কোনো ধরনের ইন্টারফেয়ার করার বা অ্যাটাক করার, হামলা করার আমি মনে করি না। ডাক্তার শান্ত, আপনার কেমন মনে হয় ডক্টর শিববীরের ব্যাখ্যাকে? না, এখন সে একটা দিকে তার ব্যাখ্যা যেতেই পারে, এটা তার স্বাধীনতা। বরং
এই বিএনপি এবং জামায়াতের মধ্যে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, তারপর এদের মধ্যে বেসিক কিছু পার্থক্য রাজনীতিতে আদর্শিক বা আছে। এখন জুলাইতে এসে এটা একটু বেশি কেন অ্যাগ্রাভেট হলো সেই প্রশ্ন উনি তুলেছেন। এইটা এই সময় উস্কানিটা ওইভাবে গেছে বলে হয়েছে, জুলাই বলেই হবে না বা জুলাই বলেই হতে হবে ওইরকম আমার মনে হয় না, আর জুলাই বলেই থামতে বলতে হবে সেটাও হয়তো ওইভাবে সম্ভব না। তাহলে জামাত শিবিরও তো তাদের নেতাদের বলে দিতে পারতো এই জুলাইয়ে কোনো কচি মেয়ে নিয়ে তোমরা কোনো হোটেলে যাবা না, এই জুলাইয়ে পরিবাগে গিয়া হিজড়াদের টাকা না দিয়া ঠকাইয়া এইরকম কেলেঙ্কারি করবা না, এই জুলাই মাসে তোমরা শিবিরের নেতাদের রুমে সমকামিতায় লিপ্ত হবা না, এইসব নির্দেশনা আগে দিয়ে দিতে পারতো। এই জুলাইয়ের মধ্যেই জামায়াতের কয়েক ডজন নেতার নামে বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমে আসছে তারা ধর্ষণের চেষ্টা, নারী নির্যাতন, এমনকি গর্ভপাতের মতো ঘটনা ঘটিয়েছে, এক্স ওয়াইফকে খুন করিয়েছে, ভাড়াটে খুনি দিয়ে সব বলে দিত যে এই জুলাইতে তোমরা এইসব করবা না। এখন বিষয়টা হচ্ছে এক এক দলের এক এক রকমের কর্মী, এক এক রকম সমস্যা আছে। ছাত্রদল, বিএনপি, যুবদল তারা সবাই যে ফেরেস্তার তা না, জামাতও ফেরেস্তা তা না, এই দেশে ওই এনসিপিও ফেরেস্তা না। ফলে সবাই এই এতদিনকার যে আমাদের কালচার তার মধ্য দিয়ে বেড়ে ওঠা রাজনীতি করা সবারই ত্রুটি বিচ্যুতি আছে। কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমরা বাহাস করব, প্রতিদ্বন্দ্বিতা করব, অনেক কিছু করব, কিন্তু যখন ফ্যাসিবাদের প্রশ্ন আসবে, যে পতিত ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনার প্রশ্ন আসবে, তখন আপনারা সবাই এক, তখন আপনি ওই জায়গাটা দেখতে যাচ্ছেন। ওকে, আমি এই ফাঁকে বরং কিছু অনলাইন নিউজ পোর্টালও দেখার চেষ্টা করি, সেখান থেকেও আমরা বেশ কিছু সংবাদের উৎস পাবো। ফলে আমাদের আলোচনায় ছোট ছোট করে নিশ্চয়ই আপনারা যোগ করার সুযোগটা পাবেন। প্রথম আলো, এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানের 2 বছর, আপনার হাতে সময় নেই, রাতেই শেখ হাসিনাকে বার্তা দেয় সেনাবাহিনী, সে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তারা করেছে। দিল্লিতে অনুষ্ঠানে শেখ হাসিনার কথা বলার অনুমতি দেয় বাংলাদেশের ক্ষোভ। এই বিষয়টি নিয়ে যদি ছোট্ট করে যোগ করেন, তবে যোগ করার আগে যদি আমাদের সুযোগ হয়, আমরা গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাসওয়ালের একটি বক্তব্য আছে, সেটা শুনি। ফলে সেটার প্রেক্ষিতে আজকে কি হলো সেটা একটু শুনতে চাইবো, তিনি কি বলেছিলেন গতকাল। আপনারা যে অনুষ্ঠানের কথা বলছেন সেটি একটি বেসরকারি গণমাধ্যম আয়োজন করছে। আমি নিশ্চিত করে বলতে চাই যে এর সাথে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং এতে যাই বলা হোক না কেন, ভারত সরকার সেগুলোকে সমর্থন করে না। এক্সপ্রেসড অ্যাট দি ফোরাম। ডক্টর সায়ন্ত, মানে সমর্থন করে তার ফলাফল এটা, মানে তারা বলছে যে সমর্থন করে না সরকার, আসলে তাই করেনি। এটা বেসরকারি আয়োজনে আওয়ামী লীগের নেতাদের উদ্যোগে ওই দেশের সংবাদ মাধ্যমের লোকদেরকে ডেকে এনে কথা বলা, এবং এটা করে যে খুব গেইন করেছে আওয়ামী লীগ তাও না। সজীব ওয়াজেদ জয় ভিডিও ইয়েতে বক্তব্যে আসছেন, শেখ হাসিনার চেহারাটা পর্যন্ত তার নেতাকর্মীরা দেখতে পারলো না এতদিন পরও। ফলে সন্দেহ ঘনীভূত হচ্ছে আরো বেশি যে উনি চেহারাও দেখাতে পারলেন না কেন, কি হয়েছে বা ঘটনাটা কি। এমনকি ওনার যে বক্তব্য, সজীবের যে বক্তব্য, তাদের পুরনো কথার মধ্য থেকে সবকিছুই তো এক, নতুন এক বিন্দু কথা পায়নি। আর দিল্লি, ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে খেলবে, বিএনপি এই সরকারকে নিয়ে খেলবে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিক্রিয়া দিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের নিন্দা জানিয়েছে এবং এটা অসন্তোষ প্রকাশ করেছে। কিন্তু এইটাও মাথায় রাখতে হবে যে ইন্ডিয়া এতদিন ধরে হাসিনাকে যেইভাবে ব্যবহার করেছে, এই সরকারকে বা জুলাই পরবর্তী বাংলাদেশকে সেভাবে পাবে না। কিন্তু তাদের তো কিছু আকাঙ্ক্ষা থাকতেই পারে, তারা দর কষাকষির জন্য শেখ হাসিনাকে ব্যবহার করছে। এই সরকারের সঙ্গে কতটুকু নেগোশিয়েট করতে পারবে সরকার বা জুলাই পরবর্তী কেউ কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশের আত্মমর্যাদা এবং আমাদের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার মতো কিছু ইন্ডিয়ার সঙ্গে করবে না। জি, ডক্টর শিব বিজয়, আপনি ছোট্ট করে মন্তব্য করেন। আমি আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে ক্ষোভ জানিয়েছেন, যে স্টেটমেন্টটা দিয়েছেন, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। খুবই বোল্ড একটা স্টেটমেন্ট ওনারা দিয়েছেন। এবং ভারতে আশ্রিত আমাদের, দেখেন, আমাদের গণহত্যার আসামিদেরকে ভারত আশ্রয় দিয়েছে, শুধু শেখ হাসিনা না, আরও অনেক সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে। এটা ভারত করতে পারে না যদি সে আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ চায় বা আমাদের সাথে দ্বিপাক্ষিক নানান
আলাপ আলোচনায় আসতে চায়। তো আমি মনে করি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা ব্যাপারে আর স্ট্রিক্টলি কথা বলা উচিত যে শেখ হাসিনাকে তোমরা হয় আশ্রয় দিতে পারবে না, আশ্রয় যদি দাও তাহলে সে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ভারতে বসে করতে পারবে না, কারণ সে যদি ওখান থেকে কর্মকাণ্ড করলে এটা কিন্তু কনসিকুয়েন্স আমাদের এখানে হয়। সে ওখান থেকে একটা বক্তব্য দিবে, এখানে কিন্তু নাশকতা তৈরি হতে পারে, নেমে যেতে পারে অনেকে। সে বলবে আমি আসছি আগামীকাল, তোমরা হামলা ভাঙচুর শুরু করবে। সো ভারত যদি আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো গোলযোগ তৈরি করে, এটা ভারত করতে পারে না। এটার ব্যাপারে বাংলাদেশের পরের অনলাইনটা আমরা দেখার চেষ্টা করি। পরের অনলাইন, হ্যাঁ, বিবিসি বাংলা, সেখানে বলছে শেখ হাসিনাকে গণমাধ্যমের সাথে কথা বলার সুযোগ দেয় বাংলাদেশের ক্ষোভ, যেটি নিয়ে এখনই আমরা কথা বলছিলাম। জুলাই গণঅভ্যুত্থানের নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক, এটা নিয়ে আসলে আলোচনার সুযোগ ছিল যে এই সংখ্যাটা আসলে কতটুকু নিরূপণ করা গেল, কিন্তু আমার হাতে একেবারেই সময় নেই। ডক্টর শিববীর এবং ডাক্তার শায়ন্ত, আমাকে যদি আমাকে আর সুযোগ দিয়েন না যে আমি আপনাকে যাতে কথা বলার সুযোগ দিই। আর সুযোগ নেব না। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। আর সুযোগ নিও না, কারণ আমাকে এখন অনুষ্ঠান শেষ করতে হবে, একেবারে ঘড়ি কাটায় 12:55 শেষ করতে হচ্ছে আজকে নির্বাচিত খবর। কাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।